হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওতে পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। কারণ একাধিক ব্যক্তি কিন্তু আমার কাছে ফোন করে জানতে চেয়েছেন যে পাসপোর্টের কী কী ডকুমেন্টস লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী প্রসেসিং হয় এবং কতদিনে পাসপোর্ট বাড়ি চলে আসে এবং কী কী ভুল থাকলে পাসপোর্টে অবজেকশন আসে এবং কিভাবে সেই অবজেকশন ক্লিয়ার করতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি স্পষ্ট ক্লিয়ার করব আপনাদের যে একটি পাসপোর্ট তৈরি করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় এবং তার সেই ডকুমেন্ট কীভাবে আপনারা প্রস্তুতি করে নেবেন বা আবেদনের আগে সেই সব ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের জোগাড় করে রাখতে হবে আর কি। এই ভিডিওটা করার একটি মূল উদ্দেশ্য হলো, এখন কিন্তু আপনারা অনেকেই জানেন যে পাসপোর্ট খুবই একটি ভাইটাল পয়েন্ট হয়ে গেছে। আগে কিন্তু পাসপোর্ট অ্যাভেলেবেল হয়ে যেত, কিন্তু এখন পাসপোর্ট কিন্তু হচ্ছে না। 100টা পাসপোর্টের মধ্যে কিন্তু 90টা পাসপোর্ট রিজনাল পাসপোর্ট অফিসে বিভিন্ন কারণের জন্য আটকে যাচ্ছে। তো সঠিক কীভাবে ফিল আপ করলে বা কী কী ডকুমেন্ট দিলে আপনাদের পাসপোর্টটা আটকাবে না বা স্টপ হয়ে যাবে না, আপনাদের পাসপোর্টটা নির্দিষ্ট প্রসেসিং হয়ে 1 মাস বা 22 দিনের মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে চলে আসবে। হ্যালো গাইস, আপনারা দেখতে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটি কথা বলবো যে আমি যতটা জেনেছি বা যতটা বুঝেছি সেই জানা বোঝার ওপর ভিত্তি করেই কিন্তু আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আমার থেকে কিন্তু আপনারা ভালো জানেন, তো যদি কোনো রকম ভুল বলে থাকি তাহলে কিন্তু সেটা আপনারা ঠিক করে দেবেন। তো চলুন, প্রথমে আমি কী লিখেছি, পাসপোর্ট সংক্রান্ত কিছু গোপনীয় তথ্য। পাসপোর্টের আবেদন করার আগে যে তথ্যগুলি আপনার জানা প্রয়োজন, তাছাড়া আবেদন করার আগে কী কী ডকুমেন্ট রেডি করে রাখতে হবে, পাসপোর্টের আবেদন থেকে শুরু করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত কটি ধাপ আছে। তো ধরুন আপনি একটি পাসপোর্টের জন্য আবেদন করবেন ভাবছেন, কিন্তু আপনি কী কী ডকুমেন্ট লাগবে বা ডকুমেন্টের কী ভুল থাকলে আপনার পাসপোর্টটা আটকে যেতে পারে, আপনি এই নিয়ে চিন্তা করছেন। তো চলুন প্রথমে শুরু করা যাক 1 নম্বর দিয়ে। 1 নম্বরে আপনি যদি একজন 18 বছর বয়সী ব্যক্তি বা মহিলা হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু পাসপোর্ট তৈরি করতে পারবেন, এরা কিন্তু শিওর। কিন্তু আপনার কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু আমি লিখেছি যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টে জিনিস কিন্তু আপনার অনলাইন যে আবেদনপত্র পূরণ করতে হয় সেই অনলাইন আবেদনপত্রে এই 3টে কার্ডের কিন্তু নাম্বারটাই শুধুমাত্র প্রয়োজন হয়, বাদবাকি কিন্তু আর কিছু লাগে না। তো এই 3টে ডকুমেন্টের যে নাম্বার, সেই নাম্বারই কিন্তু আপনাদের অনলাইনে দিলে আপনাদের কিন্তু অনলাইন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। 2 নম্বরে কী বলা হয়েছে, কিন্তু এই 3টি ডকুমেন্টসই শেষ নয়, তার সাথে পিএসকে, যেটাকে আমরা পাসপোর্ট সেবা কেন্দ্র বলি। আরপিও আর পিএসকের মধ্যে তফাৎ আছে, কিন্তু পিএসকে কিন্তু একাধিক হয়ে থাকে বিভিন্ন জায়গার, কিন্তু পিএসকে আপনার নিকটবর্তী কিন্তু পিএসকে আছে পাসপোর্ট সেবা কেন্দ্র। কিন্তু আরপিও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু আরপিও একটি, সেটি হচ্ছে রিজনাল পাসপোর্ট অফিস, কলকাতাতে অবস্থিত। সেটি কিন্তু আরপিও বা পাসপোর্টের হেড অফিস যাকে বলা হয় আর কি। তো এই 3টে ডকুমেন্টের সাথে সাথেই কিন্তু আপনাদের যে সকল ব্যক্তির জন্ম 1989-এর পরে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট জরুরি বা ম্যান্ডেটরি যাকে বলা হয়, সাথে সাথে কিন্তু স্কুল সার্টিফিকেটও লাগবে। এবং যাদের 1989-এর আগে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট প্রয়োজন নেই, স্কুল সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবং ওই সকল ডকুমেন্টসে নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ ও সঠিক ঠিকানা থাকতে হবে। অর্থাৎ যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড প্লাস যাদের 1989-এর পরে জন্ম, বার্থ সার্টিফিকেট ও স্কুল সার্টিফিকেট, এই 5টি জিনিসে কিন্তু আপনাদের যে নাম, জন্ম তারিখ, বাবার নাম এবং ঠিকানা, এইগুলো কিন্তু আপনাদের সঠিক থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের পাসপোর্টটা অ্যাকসেপ্টেবল হবে।
এই 5টা জিনিসে যদি আপনাদের ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের পাসপোর্টটা রিজনাল পাসপোর্ট অফিসে স্টপ হয়ে যাওয়ার বা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই জরুরি। সিতে আমি কি লিখেছি, যদি আবেদনকারীর আধার কার্ড ও প্যান কার্ড শিশুকালে করা হয়ে থাকে তাহলে সেই আধার কার্ড ও প্যান কার্ড পুনরায় আপডেট করিয়ে নিতে হবে। ধরুন আপনার বয়স যখন 14 বছর ছিল তখন আপনার আধার কার্ড হয়েছে, প্লাস আপনার প্যান কার্ডও আপনি করেছেন। মাইনার প্যান কার্ডের কারণে আপনার কিন্তু প্যান কার্ডে আপনার ছবি আসেনি এবং আধার কার্ডে আপনি মাইনার থাকার জন্য আধার কার্ডের যে ছবি সেটি বাচ্চা বয়সের ছবি। যখন আপনি অনলাইনে আপনার ডেট অফ বার্থটা ফিল করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি গণ্য হবেন 18+ হিসাবে বা প্রাপ্ত মানুষ হিসাবে কিন্তু গণ্য হবেন। সেক্ষেত্রে আরপিও অফিসার বলবে বা তারা কিন্তু চাইবে যে ব্যক্তি পাসপোর্ট ফর্ম ফিল আপটি করেছে 18+-এর, তার আধার কার্ডের যে ছবি আর এখন যে লাইভ ছবি অর্থাৎ পিএসকেতে আপনাদের কিন্তু লাইভ ছবি তোলা হয় বা ফটো তোলা হয়, অন ক্যামেরা ফটো তোলা হয়, সেই ফটোর সাথে কিন্তু তোমাদের মিসম্যাচ হবে না, মিসম্যাচ হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ডাউট থেকে যায় এবং আপনার কিন্তু পাসপোর্টটা সেই কারণে আটকে থাকতে পারে রিজনাল পাসপোর্ট অফিসে। তাই আমি বলবো যে আপনারা যদি আপনাদের আধার কার্ডের ছবি বাচ্চা বয়সে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটি পাসপোর্ট আবেদন করার আগে সেটি কিন্তু আপডেট করিয়ে নেবেন। সেটি কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক। আপনি আপডেট করিয়ে নেবেন আধার কার্ডের ফটোটা, বায়োমেট্রিক করিয়ে নেবেন, প্লাস সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনি প্যান কার্ডের ফটোটাও কিন্তু আপডেট করিয়ে নেবেন। আর যে সকল মহিলারা আবেদন করতে চান তারা কিন্তু ধরুন আপনার বাবার বাড়িতে থাকাকালীন আপনার আধার কার্ড হয়েছে কিন্তু এখন আপনি বর্তমানে বিবাহিত, সেক্ষেত্রে আপনারাও কিন্তু আপডেটটা করিয়ে নেবেন। কারণ হিন্দু মহিলাদের ক্ষেত্রে সিঁদুরের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্টটা আটকে যেতে পারে। আপনারা কিন্তু পাসপোর্টের যে আধার কার্ডের ছবিটা কিন্তু চেঞ্জ করিয়ে নেবেন। আর একটা বিষয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলি, ধরুন আপনার বিবাহ হয়েছে এবং আপনার ভোটার কার্ডটা আপনার স্বামীর বাড়ির ঠিকানায় বা স্বামীর নামে হয়েছে, কিন্তু প্যান কার্ড আপনার আধার কার্ড সব আপনার বাপের বাড়ির ঠিকানায় আছে, আপনি পাসপোর্টের আবেদন করবেন না। আপনি আপনার যে আধার কার্ড ও প্যান কার্ড দুটোই আপনার স্বামীর বাড়ির ঠিকানায় কনভার্ট করে নিয়ে তার এই 3টে ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড 3টে ডকুমেন্টসই স্বামীর নামে স্বামীর ঠিকানায় করে তারপরেই কিন্তু আপনি পাসপোর্টটা আবেদন করবেন। তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে কোনো রকম অবজেকশন ছাড়া। আর যদি আপনি ধরুন যে কোনো 2টি ডকুমেন্টস বা একটি ডকুমেন্টস স্বামীর নামে আছে এবং আরেকটি ডকুমেন্টস বাবার নামে আছে, বাবার বাড়ির ঠিকানায় আছে, তাহলে কিন্তু আপনার যে পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা কিন্তু থেমে যাবে বা স্টপ হয়ে যাবে বা বন্ধ করে রাখা হবে রিজনাল পাসপোর্ট অফিস থেকে। অর্থাৎ তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে। ডিতে আমি কি লিখেছি, পিএসকেতে যে কাজ হয়ে যাওয়ার পরে ডিআইবি ভেরিফিকেশানে যাওয়ার আগে আপনাদের কি করণীয়, সেগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল বা পর্চা, স্কুল সার্টিফিকেট, রেশন কার্ড, বাবা ও মায়ের আধার কার্ড, ভোটার কার্ড ও নিজের ও বাবা মায়ের চলতি বছরের ভোটার লিস্টের জেরক্স। এতগুলো যে আমি ডকুমেন্টস বললাম সমস্ত ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স করবে। জেরক্স ও ডকুমেন্টসের আসল নিয়ে যেতে হবে কিন্তু আপনাদের ডিআইবি অফিসে। তো যাওয়ার আগে এই যতগুলো ডকুমেন্টসের আমি নাম করলাম এই ডকুমেন্টসগুলোর কিন্তু জেরক্স কপি এবং যার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসে তার নিজের সেলফ অ্যাটেস্টেড বা নিজের সই থাকবে। যদি আপনার ডকুমেন্টসে আপনার সই, আপনার বাবার ডকুমেন্টসে আপনার বাবার সই, আপনার মায়ের ডকুমেন্টসে আপনার মায়ের সই, আপনার যদি স্ত্রী বা স্বামী থেকে থাকে তাহলে কিন্তু তাদের ডকুমেন্টে তাদের সই করে কিন্তু সেই জেরক্স কপি নিয়ে যেতে হবে। সেগুলো কিন্তু ডিআইবি আপনাদের কাছ থেকে নিয়ে নেবে। এগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন। এবার কিন্তু বিশেষ দ্রষ্টব্য আমি কী দিয়েছি, মহিলা ও বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা আলাদা। আমি যতটা এখানে বললাম এগুলো কিন্তু 18+ বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এগুলো কিন্তু ম্যান্ডেটরি
তার এবং মহিলা ও বাচ্চাদের ক্ষেত্রে ওপরের যে ডকুমেন্টসগুলো আমি লিখেছি সেগুলো তো ম্যান্ডেটরি, তার সাথে সাথে কিন্তু কিছু এক্সট্রা আপনাদের প্রয়োজন হবে। যেমন মহিলাদের ক্ষেত্রে উপরের ডকুমেন্টের সাথে সাথে বাবার জমির পট্টা বা দলিল, বাবা ও মায়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স লাগবে। অর্থাৎ আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, আপনি পাসপোর্টের আবেদন করবেন ভাবছেন, তাহলে কিন্তু আপনার যে বাবার বাড়ির জমির দলিল আপনার বাবার নামে থাকতে পারে, আপনার দাদুর নামে থাকতে পারে, বা তার বাবার নামে থাকতে পারে, যে কোনো থাকলে হলে বংশ পরম্পরা, তাদের কিন্তু জমির দলিল আপনাদের প্রয়োজন হতে পারে। সেই জমির দলিল বা পট্টা কিন্তু আপনাদের কাজ সঙ্গে রাখতে হবে। আর ডিআইবি অফিসার যদি আপনাদের কাছ থেকে চাই তাহলে কিন্তু আপনাদের সেটা দিতে হবে, প্লাস সঙ্গে বাবা ও মায়ের কিন্তু আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, এবং তার নিচে কিন্তু বাবা ও মায়ের সেলফ অ্যাটেস্টেড থাকবে বা নিজস্ব সই থাকবে। এবার বাচ্চাদের ক্ষেত্রে বলি, বাচ্চাদের ক্ষেত্রে উপরের ডকুমেন্টসগুলোর সাথে সাথে বাবা ও মায়ের মধ্যে যে কোনো একজন ব্যক্তির পাসপোর্ট নাম্বার বা ফাইল নাম্বার লাগবে। অর্থাৎ যদি আপনার একটি শিশু আছে, ধরুন 1 বছর 1.5 বছর বয়স, আপনি তারও পাসপোর্ট করতে চাইছেন, তাহলে কিন্তু উপরের ডকুমেন্টসের সাথে সাথে উপরের ডকুমেন্টসে আমি যেগুলো নাম করেছি তার মধ্যে বাচ্চাবেলাসে থাকবে একমাত্র আপনার জন্ম সার্টিফিকেট ও আপনার রেশন কার্ড, এই দুটো জিনিস কিন্তু আপনাদের থাকবে। তো এই দুটো জিনিসের সাথে সাথে যে বাচ্চার আপনি আবেদন করছেন সেই বাচ্চার যে বাবা আছে বা মা আছে, যে কোনো একজন ব্যক্তির যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের নাম্বারটা রেফারেন্স করবেন। আর যদি পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার যে পাসপোর্ট তৈরি করার আগে কিন্তু আপনার পাসপোর্টের বা ফাইল নাম্বার জেনারেট করতে হবে, এবং সেই ফাইল নাম্বার মেনশান করেই কিন্তু আপনার বাচ্চার ফর্ম ফিল আপটা পূরণ করতে হবে। তার সাথে সাথে কিন্তু এখানে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সে বাচ্চাদের ক্ষেত্রে অ্যানেক্সার ডি, এই অ্যানেক্সার ডি কিন্তু আমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে নিকটবর্তী পিএসকেতে। আপনি ধরুন এর মধ্যে যে কোনো একটি মিসম্যাচ করেছেন বা মিস্টেক করেছেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা বা আপনার শিশুর পাসপোর্টটা কিন্তু রিজনাল পাসপোর্ট অফিসে আটকে যাবে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে পাসপোর্ট তৈরি করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়, আমি কিন্তু স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আমি বলবো যে আপনি ধরুন আজ হলো 17/7/2024, আজকে আপনি পাসপোর্টটা আবেদন করেছেন এবং সমস্ত ফর্মালিটি পূরণ করে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন, ধরুন আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন 25 তারিখে, 25/7/2024, এই 25 তারিখ যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পেলেন নিকটবর্তী আপনার পাসপোর্ট সেবা কেন্দ্রে, এই 25 তারিখে আপনি যাবেন, গিয়ে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও স্কুল সার্টিফিকেট আর জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে জন্ম সার্টিফিকেট নিয়ে আপনার ফাইলটা কিন্তু প্রসেসিংটা করে আসবেন। আপনার কিন্তু ফটো তুলবে। ফটোর কথা মনে করে আমি আরেকটি কথা বলি, পিএসকেতে যখন আপনার ফটো তুলবে তখন আপনার যেন ফটোটা 80% ফেস বোঝা যায় এরকম একটি ফটো কিন্তু আপনার তুলতে হবে। তো আপনি দেখছেন আপনার ফটো যেটা তোলা হয়েছে সেটি কিছুই বোঝা যাচ্ছে না, তখন যে আধিকারিক আপনার ফটো তুলবে, পাসপোর্ট আধিকারিক, তাকে বলবেন যে আমার ফটোটা রিটেক করতে বা নতুনভাবে আবার তুলতে, সে কিন্তু তুলে দেবে। তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা অবজেকশন বা রিজেকশন আসার চান্সেস কম থাকবে। আপনি অনলাইন ফর্ম ফিল আপ করলেন, শিডিউল আপনার ডেট অ্যাপয়েন্টমেন্টের ডেটও পেয়ে গেলেন নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রে, এবং সেই ডেটে গিয়ে আপনি ফাইলটা প্রসেসিং করিয়ে এসেছেন, ফাইল নাম্বার পড়ে গেছে। এখন ওই ফাইলটি আবার এসপি অফিস, নিকটবর্তী যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেই এসপি অফিসে কিন্তু পাঠানো হবে। এসপি অফিস কিন্তু আবার ওই ফাইলটা নিকটবর্তী আপনার যে পুলিশ স্টেশন আছে বা থানা আছে তার আন্ডারে একজন ডিআইবি অফিসার আছে, সেই ডিআইবি অফিসারের কাছে কিন্তু পাঠানো হবে, এবং সেই ডিআইবি অফিসার কিন্তু আপনাদের ফোন করে কিন্তু আপনাদের বলবে যাওয়ার জন্য ডকুমেন্টস নিয়ে। তো আপনি যাবেন, গিয়ে সেখানে কিন্তু আমি যে ডকুমেন্টসগুলো এখানে মেনশান করেছি এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের ক্যারি করতে হবে। অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো আমি বললাম, এই ডকুমেন্টসগুলো কিন্তু মেন আপনাদের ডিআইবিতে ক্যারি করতে হবে বা নিয়ে যেতে হবে। এবার ধরুন আপনার ডিআইবি ভেরিফিকেশান ক্লিয়ার হয়ে গেল,
এবারে কিন্তু আপনার আর কোনো করণীয় নেই। আপনাদের কিন্তু যে ফাইলটি প্রসেসিং হলো সেই ফাইলটির টোটাল তথ্য আরপিও অফিসার যাচাই করবেন, করার পরে কিন্তু আপনার পাসপোর্টটা জেনারেট করবেন। একটি পাসপোর্ট যেদিন আপনার ইস্যু হবে ফাইল নাম্বার, তার থেকে 22 দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন, যদি আপনার অল ডকুমেন্টস সঠিক থাকে তবে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে একটি পাসপোর্ট তৈরি করতে গেলে আপনার কীভাবে প্রিপারেশান নিতে হবে, কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তাছাড়া আরেকটি বিশেষ ঘোষণা, সেটি হলো আপনাদের যারা ইতিমধ্যে পাসপোর্ট আবেদন করেছেন 2 মাস 6 মাস আগে এবং পাসপোর্টটা রিজনাল পাসপোর্ট অফিসে আন্ডার রিভিউ অ্যাট রিজনাল পাসপোর্ট অফিস লেখা শো করছে, তারা কিন্তু অতি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনারা নিকটবর্তী যে আরপিও যদি কলকাতায় হয়ে থাকেন তাহলে কলকাতা আরপিওতে কিন্তু ভিজিট করলে আপনাদের কিন্তু পাসপোর্ট নাম্বারটা পড়ে যাবে। এবং এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ বা খুবই টাফ, খুবই রেয়ার। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু 200 অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হয় একদিন বাদে একদিন। তো আপনারা যদি একাধিকবার ট্রাই করেও অ্যাপয়েন্টমেন্ট পাননি, তাহলে আমি কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই কল করবেন এবং অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। একদিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেওয়া হয়। তো এখানে যে নাম্বারটি আমি প্রোভাইড করলাম সেটি হচ্ছে 9734332547 বা 9734 33 25 47। এই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করবেন। আপনাদের কিন্তু একদিনের মধ্যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে অল্প টাকার চার্জ নিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা আর দেরি না করে, যদি আপনাদের পাসপোর্টে কোনো রকম অবজেকশান এসে থাকে তাহলে কিন্তু যত দ্রুত পারবেন তত দ্রুত কিন্তু আপনারা আরপিও অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নেবেন। এবং আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কিন্তু আপনাদের আবারও আমি লিখছি স্ক্রিনে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে দায়িত্বপূর্ণ সহকারে একদিনের মধ্যে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।